পিহু হিসিস করে ছাদের কানের কাছে নিজের মুখ নিয়ে বলে, ওহ, ফেলটুস ডাক্তার, আমাকে ডিস্টার্ব করবেন না। এই ফেলটুস কথাটায় ছাদের রাগ লাগে। যার জীবনে ফেল নামে কোনো শব্দ নেই, তাকে এই পুচকি মেয়ে ফেলটুস বলছে, সাহস কত! ছাদে পিহুকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়, গটগটে হেঁটে রুমের দরজার সামনে যায়, উদ্দেশ্য বের হয়ে যাওয়া, নয়তো এই মেয়ে তার হাতে মার খাবে অগণিত। ছাদের দরজার কাছে এসেও থেমে যায়। যদি পিউ অসুস্থ হয়ে পড়ে, উল্টাপাল্টা কিছু করে ফেলে। সাদির নিজের হাত দিয়ে নিজের চুলগুলো জোরে টেনে ধরে, সব অসহ্য লাগছে তার। সাদির টি টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে পানি খেয়ে নেয় ঢক ঢক করে। তারপর রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানার দিকে অগ্রসর হয়। উদ্দেশ্য বিছানার উপর থেকে ল্যাপটপটা নিয়ে ব্যালকনিতে চলে যাবে। তাহলে এই পাগলকে আর সহ্য করা লাগবে না। সাথে সাথে পিহুর উপর ভালোভাবে নজর রাখতে পারবে। তবে এই ঠান্ডার বাইরে ব্যালকনিতে থাকবে কিভাবে? সাজি চুপি চুপি ওয়ারড্রোব থেকে কমফোর্টারটা বের করে নেয়। তারপর বিছানার দিকে তাকিয়ে দেখে পিহু এক ধ্যানে বসে আছে। ড্রিম লাইটের আবছে আলোয় পিহুকে অন্যরকম লাগছে। মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সাদি পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে ল্যাপটপে হাত দিয়ে নিতেই যাবে, ঠিক তখনই পিহু ছাদের হাত ধরে হেঁচকা টান দেয়। ফলস্বরূপ ছাদের বলিষ্ঠ দেহ কমফোর্টার সহ পিহুর চুনুপুটি শরীরের উপর গিয়ে পড়ে। ছাদের গরম নিঃশ্বাস পিহুর মুখে এসে লাগছে। পিহু পিটপিট করে চোখ খুলে দেখলো সাদি পিহুর দিকে তাকিয়ে আছে। সাদির নাকের সাথে পিহুর নাক লেগে যাবে প্রায়। পিহুর তখন মস্তিষ্কে কিছু নেই, নেশায় মত্ত সে। সাদি উঠতে চাইলে পিহু সাদিকে জড়িয়ে ধরে। পিহুর স্পর্শ পেয়ে সাদির হঠাৎ কেমন অনুভব শুরু হয়। সাদি নিজেকে বোঝায় এক ভুল আবার করা উচিত নয়। তবে পিহুর পাগলামি বাড়তে শুরু করে। পিহু সাদির টি শার্টের উপরে সাদির বুকের কামড়ে দেয়। সাদির ঠোঁট কামড়ে সহ্য করে নেয়। সাদি নিজের কন্ট্রোল হারাচ্ছে। শেষ অবধি না পেরে বিছানার কর্নারে আসে। তারপর পিহুর মুখ নিজের এক হাতের আঁচলে নিয়ে আসে, আর এক হাতের ভর দিয়ে উঁচু হয়। পিহু ছাদি দেখে নেশালি দৃষ্টিতে চেয়ে আছে, যেন ছাদির কোনো চকলেট, আর সেটা পিহুর জন্যই। ছাদির নিজেরও ঘোর লেগে যাচ্ছে। সাদি পিহুর মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, এসব কি হচ্ছে, পাগল হয়েছিস? পিহুর চোখ পিটপিট করে খুলে বলে, আপনার ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা অনেক সুন্দর জানেন ফেলটুস ডাক্তার। সাদি এক জোরে নিঃশ্বাস ফেলে গরম নিঃশ্বাস পিহুর মুখে আছড়ে পড়ে। সাদি নিজের ঘোর লাগা দৃষ্টি দিয়ে পিহুকে বলে, কি চাইছিস, এক ভুল আবারও করি? পিহু ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, ফেলটুস ডাক্তার, আপনার গালে টুল পড়েছে, ইস কি কিউট। সাদি বিরক্ত হয়ে গেল। সে বলছে কি, আর এই মেয়ে রিপ্লাই দিচ্ছে কিসের? সাদির ভাবনার মাঝে পিহু ছাদের গলা জড়িয়ে ধরে, যার কারণে সাদি পিহুর মুখের খুব কাছে চলে যায়। সাদি নিজের কন্ট্রোল হারাচ্ছে এখন। সাদি কোনো মতে পিহুকে জিজ্ঞাসা করে, এত কাছে ডাকছিস, সামলাতে পারবি তো আমাকে? সাদির কথার মানে ঘুরে থাকা পিহু বুঝতে পারে না। সে সাদিকে আরও কাছে টানতে চায়। সাদি কন্ট্রোল হারিয়ে পিহুর গলায় মুখ ডুবিয়ে দেয়। পিহু সাদির চুল টেনে ধরে, এতে সাদি আরও উত্তেজিত হয়ে যায়। সাদি পিহুর ঘাড়ে কামড়ে দেয়। তারপর পিহুর মুখ আঁচড়ে ধরে বলে, জান, আমি কন্ট্রোল হারছি, তুই শেষ আস। পিহু সাদির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সাদি সেই দৃষ্টিতে আরও মাতোয়ারা হয়ে যায়। সাদি পিহু নরম গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। পিহু কেঁপে ওঠে। সাদি একটানা উঠে বসে পিহুকে বসায়। পিহু বিরক্তিতে চোখ মুখ উস্কালো। সাদি পিহুর কপালে শুকনো একটা চুমো দিয়ে বলে উঠে, জান। হুঁ? আবারও তোর সন্নিধি এসে একই ভুল করতে যাচ্ছে, মাফ করে দিস। সাদির কথা শুনে পিহু ছাদের আরও কাছে আসে। সাদি একটানে নিজের টি শার্ট খুলে ফেলে। তারপর বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করে। পিহু সাদির বুকের সাথে লেগে আছে। সাদি জানে এই মেয়ের সাথে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে, আর সে পিহুর সাথে আবারও ভুল করতে চায় না। সাদির ড্রয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে নিজের হাতে পুশ করে, তারপর আবার নিয়ে নিজের বুকে লেপ্টে থাকা পিহুর কানের কাছে ফিসফিস করে বলে, সরি জান, এছাড়া উপায় নেই, আমি একবার ভুল করেছি, আর সেই ভুলের শাস্তিস্বরূপ সবার কাছে। সরি জান, এছাড়া উপায় নেই, আমি একবার ভুল করেছি, আর সেই ভুলের শাস্তিস্বরূপ সবার কাছে ঘৃণিত, আবার সেই ভুল করতে পারবো না।
কথাটা বলে পিহুর হাতে সিরিঞ্জ দিয়ে পুশ করে। পিহু একটু উহ করে উঠে ঠান্ডা হয়ে যায়। সাদি সিরিঞ্জ বের করে ডয়ারে রেখে দেয়। এটা ঘুমের ইঞ্জেকশন ছিল, হাই ডোজের। সাদি জানতো এটা করা ছাড়া আর উপায় নেই। সাদির চোখে ঘুম ধরা দিল। পিহুকে ভালো করে শুয়ে দিয়ে সেও কম্পিউটার গায়ে দিয়ে শুয়ে পড়ল। একটু পরে পিহু তার বুকের মাঝে এসে জড়িয়ে ধরল। সাদি জানে মিনিমাম 12 ঘন্টা ঘুমাবে পিহু, তাই সাদি আর সরালো না পিহুকে। নিজেও পিহুকে বুকের সাথে জড়িয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। সময় চলে যায় বাতাসের মতো, চারদিকের পরিবেশ আজ রৌদ্রোজ্জ্বল। চৌধুরী বাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছে। আতিয়া বেগম রান্নাঘরে রান্না করছে, ইলিয়াস চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছে। এখন বসতে পারে তবে হাঁটতে পারে না। হুইল চেয়ার করে নিয়ে সে সোফায় বসিয়ে দেয়। ধরে আতিয়া বেগম। পিউ কলেজে গিয়েছে, সামনে পরীক্ষা মেয়েটার, এখন আর ক্লাস মিস করা যায় না। ছাদি সকাল সকাল বেরিয়ে গেছে। সে রাতের পর কেটে গেছে 6টা মাস। সাদিরা দেশে ফিরেছে 6 মাস প্রায়। সাদি বর্তমান সিটি হসপিটালে হার্ট সার্জন হিসেবে নিয়োজিত। অল্প কদিনের বেশ নাম ডাক হয়েছে সাদির। সাদির সাথে পিহুর অনেক দূরত্ব হয়ে গেছে। সাদি সকালে বের হয়, রাতে সন্ধ্যায় আসে। কোনো কোনো দিন অনেক রাত হয়ে যায়। পিহুর সাথে এখন শুক্রবারও দেখা হয় না। একই বাড়িতে থেকে দুজনের দূরত্ব অনেক। সাদি হসপিটালের কেবিনে বসে আছে, ভাবতে থাকে সেদিনের কথা। ফ্ল্যাশব্যাক। সাদির ঘুম ভেঙে যায় ফোনের কর্কশ আওয়াজে। সাদি ফোন রিসিভ করে কথা বলে হসপিটালে আর্জেন্ট দরকার তার। পিহুর দিকে তাকিয়ে দেখে তার খোলা প্রশস্ত বুকে এখনও ডুবে আছে ছোট্ট পিহু। সাদি জানে পিহু আরও অনেকক্ষণ ঘুমাবে, তাই কাগজের দরজার পাসওয়ার্ড আর কোথায় কী খাবার আছে লিখে রেখে বেডসাইড টেবিলে রাখে। পরে পিহুর কপালে একটা চুমু দিয়ে সাদি ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে দেখে সকাল 10টা বেজে 19 মিনিট। সাদি তাড়াহুড়া করে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে একটা সার্জারির জন্য রেডি হয়। প্রায় 4 ঘন্টা সার্জারি শেষে সাসকের হয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সাদি সহ কিছু ডাক্তার। তারপর সাদি ইলিয়াস চৌধুরীর কেবিনে গিয়ে কথা বলে। আতিয়া বেগমকে নিয়ে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে। আতিয়া বেগমকে আবার কেবিনে দিয়ে সাদি চলে যায় নিজের কেবিনে। এভাবে কেটে যায় 3 দিন। আজ সন্ধ্যায় সাদিরা চলে যাবে দেশে। পিউ সে কি আনন্দ! 7টায় ফ্লাইট। ইলিয়াস চৌধুরীকে তুলে দেওয়া হয় আর রাত 9টার ফ্লাইটে সাদিরা চলে আসে বাংলাদেশে। দেশে আসার পর থেকে সাদি লক্ষ্য করেছে এক অত্যন্ত চঞ্চল পিহুকে। সাদি যদিও জানতো পিহু চঞ্চল, তবে এক অন্য পিহু। পিহু সাদির সাথে ভালোভাবেই কথাই বলে। সাদিও তেমন একটা প্রয়োজন ছাড়া কথা বলে না, আর এখন তো দেখার হয় না। সাদির ভাবনার মাঝে কিনারায় বাইরে থেকে কেউ একজন নক করলো। সাদি ভিতরে আসার অনুমতি দিলে একটা ছেলে আর একজন মধ্যবয়স্ক লোক ভিতরে ঢুকে। সাদি বসতে বলে। সামনে তাকাতে ছেলেটি উৎফুল্ল হয়ে বলে ওঠে, সাদি ভাইয়া আপনি? সাদি বসতে বলে। সামনে তাকাতেই ছেলেটি উৎফুল্ল হয়ে বলে ওঠে, সাদি ভাইয়া আপনি? সাদি ছেলেটির দিকে দৃষ্টিপাত করে, চেনার চেষ্টা করে। সাদির এমন তাকানো দেখে ছেলেটি বেশ উৎফুল্ল হয়ে বলে ওঠে, ভাইয়া আমাকে চিনছেন? আমি নাবিল, ওই যে আপনার কাছে কোচিং করতাম ফিজিক্সের। এতদিন সাদির মনে পড়ে নাবিলের কথা। আসলেই সময়ের ব্যবধানে কত চেনা পরিচিত মুখ অচেনা হয়ে যায়। যেমন সাদি নাবিলকে চিনতে পারল না। সাদিও নাবিলের সাথে হাত মিলালো। তারপর নাবিলকে জিজ্ঞাসা করলো, কার কি হয়েছে নাবিল? নাবিল দীর্ঘশ্বাস ফেলে পাশে থাকা মধ্যবয়সী লোকটির দিকে তাকিয়ে বলে ওঠে, আমার বাবা হার্টের প্রবলেম দেখা দিচ্ছে। সাদি লোকটির দিকে তাকিয়ে সালাম দিল। লোকটিও হাসি মুখে সালামের প্রত্যুত্তর করলো। সাদি লোকটির মুখ থেকে সমস্ত সমস্যার কথা শুনে কয়েকটা টেস্ট করাতে দিল। একজন নার্সকে ডেকে লোকটিকে তার সাথে পাঠিয়ে দিল নাবিল। বাবার সাথে যেতে চাইলেও সাদির কথায় বসে রইল। লোকটি চলে যাওয়ার পর সাদি হেসে বলল, তো নাবিল তোমার খবর কি? নাবিল হেসে বলল, আরে ভাই আগে আপনার খবর বলেন। সাদি স্মিথ হেসে বলল, এই আলহামদুলিল্লাহ চলছে সব কিছু। এবার তোমারটা কও শুনি। এই তো ভাই, আমারও চলছে মোটামুটি। তো শুনলাম প্রেম করছো। নাবিল একটা লজ্জা পেল সাদির এই কথায়। সে আর সমতুল্য সাদি যদিও বড় ভাইয়ের মতোই আচরণ করে, বন্ধুর মতো। নাবিলকে চুপ থাকতে দেখে সাদি বলে উঠল, বাংলা ডিপার্টমেন্টের
ক্রাশ বয় নাকি প্রেম করে পুরো ক্লাসে মেয়েদের মন ভেঙে দিয়েছে, ভাবা যায়। কি যে বলেন ভাই। আচ্ছা বাদ দাও, বলো চা না কি কফি? না ভাই কিছু খাবো না। আরে বলো বলো। নাবিল কিছু বলল না, কেমন লজ্জা পাচ্ছে সে। সাদি একজন স্টাফকে ডেকে দুটা কপি দিতে বলল, তারপর এটা সেটা নিয়ে গল্প শুরু করে। নিজের সাথে পিউ বসে আছে সেই জলপাই গাছের নিচে বেঞ্চে, হাতে ঝালমুড়ি খাচ্ছে আর গল্প করছে। আর এদিকে জেরিন শুধু শুনে যাচ্ছে। কিছুক্ষণ পর দুজনে উঠে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে আসে। পিহু জেরিনকে বিদায় দিয়ে রিকশায় উঠে পড়ে। সাথে জেরিনও অন্য রিকশায় উঠে পড়ে। দুজনের বাড়ি দুই দিকে। রিকশা চলতে শুরু করে। পিহু ঝালমুড়ি খাওয়া শেষ করে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেতে থাকে। বেশ কিছুক্ষণ পর রিকশা এসে থামে সেই চেনা পরিচিত চৌধুরী বাড়ির সামনে। পিহু রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ি গেটের দিকে পা বাড়ায়। দারোয়ান গেট খুলে দিলে পিহু ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকে সদর দরজার দিকে অগ্রসর হয়। পিহুর মন উৎফুল্ল। সামনে পরীক্ষা, আগামী 1 সপ্তাহ কলেজে যাওয়া লাগবে না, শুধু কোচিংয়ে গেলেই হবে। পিহু সদর দরজা দিকে ঢুকে ডাইনিং রুম ফাঁকা, আতিয়া বেগম রান্না করছে। ইলিয়াস চৌধুরীর মনে হয় ঘরে। পিহু সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল, মাথা থেকে হিজাব খুলতে খুলতে। রান্নাঘরের দরজার কাছে গিয়ে উঁকি মেরে দেখলো আতিয়া বেগম বেশ ব্যস্তভাবে রান্না করছে। পিহু হিজাব খুলে হাতে নিয়ে দরজার দাঁড়িয়ে আতিয়া বেগমকে পিছন থেকে ডাক দিয়ে বলল, মামুনি খুব খিদে লেগেছে। পিহুর কণ্ঠ শুনে আতিয়া বেগম পিছু ফিরে দেয় পিহুর দিকে, তারপর ব্যস্ত কণ্ঠে বলল, তুই কখন এলি? এইমাত্র এলাম। বাবাই কই? ঘরে আছি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আচ্ছা যাচ্ছি। পিউ চুপচাপ সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলো। নিজের রুমে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। উঁকি দিল ছাদে ঘরের পানে। না, দরজা খোলা না, লাগানো বাইরে থেকে। পিউ কিছু একটা ভেবে নিজের রুমে ঢুকে ব্যাগটা টেবিলে রেখেই ছুটে বেরিয়ে আসলো রুম থেকে। তারপর ছাদের রুমের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রুমে ঢুকে পিহুর ভুরু কুঁচকে গেল। সব গোছানো, শুধুমাত্র পর্দাগুলো লাগানো। পিহু প্রতিদিনই কলেজ থেকে বাড়ি ফিরে ছাদের রুমে ঢুকে চুপচাপ পড়ে। পর্দা সরিয়ে পুরো ঘরটা আলোকিত করে। সূর্যের চকচকে তেজি আলো রুমের ভিতর পড়তেই রুমটা জ্বলজ্বল করে উঠল। পিহু রুমের চারদিকে তাকালো। সে মূলত এসেছে কাল বিকেলেতে। এই ব্যালকনিতে বসে বই পড়ছিল। ভুলে সেই ভুল থুয়ে গেছে। পিহু এসে খোঁজা শুরু করলো। স্টাডির টেবিলে চোখ যেতেই দেখলো বেশ কয়েকটা বই এখানে ওখানে ছড়িয়ে আছে। পিহু এগিয়ে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখে। পিহুর চোখ যায় সোফার উপরে পিহুর বই রাখা। পিহু এগিয়ে যায়। সে জানতো ছাদি বই রুমের ভিতরে নিয়ে আসবে, কারণ ছাদি রাতে ব্যালকনিতে টাইম স্পেন্ড করে। পিহু সোফা থেকে বই হাতে তুলে নিতেই চোখ বড় বড় হয়ে যায়। স্পিকিং নোটস দিয়ে ছাদের হাতে লেখা একটা চিরকুট মারা বইয়ে। পিহু বিড়বিড় করে পড়ে, কেউ একজন রোজ নিয়ম করে গুছিয়ে দেয় বলে এই গোছালো আমিটা অগোছালো হয় বারবার। চিরকুটে পিহু বইয়ের ভাঁজে রেখে হেসে বেরিয়ে গেল। সে এতদিন ভেবেছে পিহু রুমে আসে, সেটা হয়তো ছাদে বুঝে না, কিন্তু আজ ছাদের চিরকুট দেখে পিহু বুঝলো ছাদে বুঝে গেছে। পিহু একটু লজ্জা পেল। সেও ভেবেছিল ছাদি মনে করে তার রুমে আতিয়া বেগম যায়। পিহুর কেন জানি লজ্জা লাগলো, নুয়ে যেতেই ইচ্ছে করলো। পিহুর ভাবনা মাঝে আতিয়া বেগমের গলা শোনা গেল। পিহু তাড়াহুড়া করে দরজা লাগিয়ে নিজের ঘরে ঢুকে গেল। তারপর প্রায় মিনিট 20 পর লম্বা শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হলো পিহু। পরনে সাদা রঙের থ্রি পিস ফর্সা শরীরের সাথে বেশ মানিয়েছে। পিহু চুল মুছে নিতেই খেতে চলে আসলো। নিচে এসে ডাইনিং টেবিলে বসে মামনি বলে ডাক দিতে আতিয়া বেগম হুইল চেয়ারে বসে ইলিয়াস চৌধুরীকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। পিহু ইলিয়াস চৌধুরীকে দেখে মাথায় ওড়না তুলে দিল। তারপর চেয়ার থেকে উঠে ইলিয়াস চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবাই কেমন আছো তুমি? এই তো মা, ভালো আছি। কলেজ থেকে কখন আসলি? এইমাত্র এসেছি। আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীকে ধরে চেয়ারে বসিয়ে দিল। পিহু পাশে বসলো। আতিয়া বেগম সবাইকে খেতে দিলেন। পিহু খাচ্ছে আর ইলিয়াস চৌধুরীর সাথে একটা সেট গল্প করছে। এতে ইলিয়াস চৌধুরীও বেশ খুশি। পিহু খাওয়া শেষ করে হাত ধুয়ে সিঁড়ি বেয়ে উপরে যাবে, তখনই দরজার কলিং বেল বেজে ওঠে।
আতিয়া বেগম তখনও ইলিয়াস চৌধুরীকে খাবার দিচ্ছেন, তাই বলে পিহুকে দরজা খুলতে বলে। পিহু দরজা হাসি মুখেই খুলতে এগিয়ে গেল। দরজা খুলতে পিহুর চোখ ছানা ভরা। পিহু কাঁপা কাঁপা কণ্ঠায় বলে ওঠে, ন ন না ভাই, আপনি? দরজার সামনে পিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে নাবিলও চমকায়। চোখ বড় বড় হয়ে যায় নাবিলের। সাদি নাবিলের পাশ থেকে কাপড় ভাঁজ করে জিজ্ঞাসা করে পিহুকে, তুই নাবিলকে চিনিস? পিহু কিছু বলার আগে আতিয়া বেগম পিহুকে ডেকে বললেন, পিহু মা, রান্নাঘরে আইতো একটু। পিহু এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে আসে এদিকে। নাবিল থ হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার মাথার উপর দিয়ে গেল সব কিছু। সাদি নাবিলের মুখের সামনে তুড়ি বাজিয়ে নাবিলের ধ্যান ভাঙায়। সাদি নিজের কপালে 3টি ভাঁজ ফেলে বলে ওঠে, কি নাবিল, কি ভাবছো? ভিতরে এসো। নাবিল একটু লজ্জায় পড়ে যায়। সাদির পিছু পিছু ভিতরে প্রবেশ করে। সাদি আর নাবিল সোফায় গিয়ে বসে। তারপর ইলিয়াস চৌধুরীকে সাদির সোফায় এনে বসিয়ে দেয়। নাবিলের সাথে ইলিয়াস চৌধুরীর পরিচয় তৈরি করিয়ে দিয়ে কথা বলাতে থাকে। এদিকে সাদি আতিয়া বেগমকে ডেকে খাবার দিতে বলে, আর তার নাবিলের আতিয়া বেগমে ফ্রেশ হয়ে খেতে বসতে বলেন। তাই সাদি নাবিলকে গেস্ট রুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে আসতে বলে। যদিও নাবিল ইতস্ত বোধ করেছিল, তবুও সাদি জোরাজোরিতে ফ্রেশ হতে চলে যায়। এদিকে পিহু রান্নাঘরে চিন্তায় পড়ে গেছে, নাবিল এখানে সাদির সাথে কি করছে। আর সাদির মনে ভাবনা, পিহু নাবিলকে চিনি কিভাবে। ওদিকে নাবিল হাত মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে ভাবতে থাকে, সাদির বোন পিহু, তাহলে সাদির বাবা আর পিহুর বাবা এক। 3 জনের মনে 3 আলাদা আলাদা ভাবনা বাসা বেঁধেছে। নাবিল ডাইনিং টেবিলে বসলো, সাথে সাদিও বসলো। আতিয়া বেগম খাবার এগিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ আগে সাদির কেবিনে যখন নাবিল বসেছিল, তখন সাদির লাঞ্চ টাইম হয়ে যায়। সাদি প্রতিদিন ক্যান্টিনে খেলেও আজ বাসায় খেতে আসতো, কারণ ইলিয়াস চৌধুরীকে চেক আপ করা, নাবিলের বাবার অনেক রিপোর্ট থাকায় অনেক টাইম লাগছে। এদিকে তার এখন খাওয়া হবে না। এদিকে সাদি নাবিলকে একা রেখে যেতেও পারছে না, তাই সাদি নাবিলকে বলে ওঠে তার সাথে বাসায় আসতে বলে। যদিও নাবিল কোনো মতে রাজি হচ্ছিল না, তবে বড়দের কথা অমান্য করা আর সাদির জোড়াজুড়িতে নাবিল আসতে রাজি হয়। এমনিতেও নাবিল হসপিটালে পছন্দ না, এখানে বোরিং লাগছিল তার। তাই সেও উপরে উপরে রাজি না হলেও ভিতরে ভিতরে রাজি হয়ে যায়। হসপিটাল থেকে বেরিয়ে সাথে নিজের গাড়িতে করে নাবিলকে নিয়ে বাড়ি দেখে আসতে থাকে। পথিমধ্যে নানা ধরনের গল্প করে, যদিও সাদি চুপচাপ, তবে নাবিলের বলা সব কথার মন দিয়ে শুনছে সে। 8 ঘন্টার জ্যাম ঠেলে সাদিদের গাড়ি চলে আসে চৌধুরী বাড়িতে। সাদি আর নাবিল গাড়ি থেকে নেমে এগিয়ে চলে সদর দরজার দিকে। যদিও নাবিলের কেমন গিল্টি ফিল হচ্ছিল। দুপুরে খাওয়া শেষ করে সাদি ইলিয়াস চৌধুরীকে চেক আপ করলো, কোনো সমস্যা আছে কিনা। তারপর নাবিলকে নিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। সাদি ড্রাইভ করতে করতে জিজ্ঞাসা করলো নাবিলকে, আচ্ছা নাবিল, তুমি পিহুকে চেনো? সাদির কথায় অন্যমনস্ক থাকায় নাবিল হকচকিয়ে যায়। তারপর কি উত্তর দিবে ভেবে পায় না। নাবিলকে চুপ থাকতে দেখে সাদি নিজের নজর সামনে রেখে ড্রাইভ করতে করতে আবারও বলে ওঠে, আমার কথার উত্তর পেলাম না নাবিল। এবার নাবিল আমতা আমতা করে বলে উঠল, কলেজ থেকে পরিচয়, আমার বোনের বেস্ট ফ্রেন্ড, তাই আর কি। ওহ। সাদির এমন শান্ত কথার নাবিল রহস্যগন্ধ পায়, তবে কিছু বলে না। সাদি মন দিয়ে ড্রাইভ করছে। তখন সাদি সাহস জুগিয়ে বলে, হেসে বলে ওঠে, পিহু, আপনার বোন দেখলে কিন্তু বোঝা যায় না। নাবিলের কথার সাথে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, পিহু আমার বোন, কে বলেছে তোমাকে? সাদির এমন কথার জন্য প্রস্তুত ছিল না নাবিল। হাসি মুখটা মুহূর্তেই পাঁসা হয়ে যায়। সাদি শান্ত কণ্ঠে বলে, কিন্তু দেখে তো মনে হলো আপনার বোন আর আন্টিকে তো মামনি বলেই ডাকলো। সাদি নাবিলের কোনো কথায় প্রতিউত্তর করল না, শান্ত মুখশ্রীটা গম্ভীর করে নিল। নাবিল ছাদের দিকে তাকিয়ে হেসে আরও কিছু বলতে চাইলো, তবে সাদির এমন হঠাৎ গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল। আগে যখন ছাদের কাছে কোচিং করতো, তখন সে দেখেছে ছাদের গম্ভীর মুখ মানে অনেক রেগে যাওয়া। তবে নাবিল বুঝলো না এখন রাগ করার মতো কি হলো। সাদি গাড়ির স্পিড বাড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যে হসপিটালে পৌঁছে গেল। তারপর নাবিলকে নিয়ে নিজের কেবিনে চলে এলো। নাবিল সাদির গম্ভীর মুখ দেখে কোনো কথা বলার সাহস পেল না। সাদিও কিছু বলল না। কিছুক্ষণ পর একজন নার্স এলে নাবিলের বাবা রিপোর্টগুলো দিয়ে গেল। সাথে নাবিলের বাবা আছে।
সাদি খুব মনোযোগ দিয়ে রিপোর্টগুলো চেক করতে লাগলো। বেশ কিছুক্ষণ সাদি ফাইল বন্ধ করে নাবিলের দিকে তাকিয়ে বলে উঠল, আঙ্কেলের তেমন সমস্যা ধরা পড়ে নাই, তবে মেবি কাজের প্রেশার আর দুশ্চিন্তা করে, এই জন্য হার্টের চাপ পড়ে। প্রেশার ফল করে, ওষুধ খেলে আর ঠিকমতো ঘুমালেই ঠিক হয়ে যাবে। তবে যত কম টেনশন দিবে ততই তার জন্য ভালো।